সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এ বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে গোপালগঞ্জ জেলার প্রান্তিক কৃষকের কাছে। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, আর নদীবিধৌত বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। 6 ঋতুর এই দেশে একদিকে যেমন রয়েছে অসংখ্য নদীনালা খালবিল, তেমনি রয়েছে জলাবদ্ধতার সংকট। তবুও খাদ্য ও পুষ্টির যোগান দিতে থেমে নেই আমাদের দেশের কৃষকরা। তারা তাদের এই সংকটকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের পথে। আজ আমরা চলে এসেছি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায়, যেখানে কৃষকরা ভাসমান পদ্ধতিতে চাষ করছে নানা রকম শাকসবজি। দীপ্ত কৃষি পোর্টাল সময় জুড়ে থাকবে আজকে ভাসমান সবজি চাষের পুরো গল্প। দাউদ ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। কি করছিলেন? এই দাবে কাজ করছিলাম, আর এই যে তুলছিলাম ভেন্ডি, ও, ভেন্ডি তুলছেন। আর এই পরিষ্কার করতেছি। আচ্ছা, আপনি তো এই ধাপ পদ্ধতিতে শাকসবজি চাষ করছেন। জি, তো আজকে সারাদিন একটু আপনার সাথেই থাকতে চাই। অসুবিধা নেই। আপনি ঘুরে দেখাবেন আপনার হ্যাঁ, সব জায়গায় দেখাবো। সব বেডগুলো? জি, দেখাবো। আচ্ছা, তা আপনি তাহলে এই নৌকাতে চলে আসেন, এখানে বসেই কথা বলি। তা আপনার এখানে মোট কতগুলো বেড আছে এখানে? জায়গা 40টার মতন আছে। আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার শুরুর গল্পটা। কবে থেকে আপনি আপনার এই ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করছেন? সৌদি আরব ছিলাম, সৌদি আরব থেকে চলে আসলাম। আসার পরে আমি বেকার, জমি ক্ষেত নেই, তখন এই জায়গাটা ফাঁকা আছে, আমি তাই দেখে এই সবজির চাষ শুরু করলাম। এই বেডগুলো তৈরি করেন কিভাবে? এই পদ্ধতিটা প্রথম হলো লম্বা দুটো বাঁশ নিতে হবে। বাঁশ নিয়ে লম্বা করে দিয়ে তারপরে কচুরি দিতে হবে। দুই পাশের থেকে কচুরি দিয়ে লোকজন নিয়ে আপনার একটা বেডের পিছনে 4 জন লোক লাগে। এই 4 জন লোক নিয়ে দুই পাশের থেকে কচুরি দিয়ে সুন্দর করে তৈরি করে তোমার বাঁশটা নিচে দিয়ে টান দেওয়ার পরে ওই ধাপটা এই বেডটা এইভাবে থেকে যায়, বাঁশ বার করে এই পাবে না তো এই কচুরির বেডটা ভেঙে যায়। বছরের কোন সময়টাতে আপনি এই বেডটা বাঁধেন? জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে যখন খালে পানি আসে তখন তো আমি শুরু করি। এই যে চমৎকার করে সব বেডগুলো পানির উপর ভাসছে, এই বেডগুলো কখনো সরে যায় না? যায়, বাতাস টাতাস চলি, পানির স্রোত হলি তখন ভেসে যায়। এতে ফসলের সমস্যা হয় না? না, ফসলের তেমন সমস্যা হয় না। ওই যে বাঁশ দিয়ে পরে আবার 3টে খুঁটো করে গাড়ি দিই, এই জন্য মাঝে মাঝে কোনো অসুবিধা হয় না। বেড যদি না ভাঙে তাহলে তো আর কিছু হয় না। কারণ প্রতিদিন আপনার এখানে এসে? জি, আমি প্রতিদিনই একদম রেগুলার আমি শ্রম দিই। আমি সকাল বিকেল 2 বেরই না, খেয়াল না করলে আমার ফসল থাকবে না। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি এই যে একেবারে ধাপ পদ্ধতি যখন থেকে শুরু করেন আর কি, জি, এই শুরু করা থেকে একেবারে বীজ লাগানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আমাকে একটু বুঝিয়ে বলেন। এই বেডের মনে করেন নিচে উইচে না যদি থাকে সেটাও সমান করতে হয়, বাঁশ দিয়ে কিংবা দিয়ে হাঁসু দিয়ে কেটে সুন্দর করে লাইন করে লেভেলভাবে করি। আর কচুরি ওই কিছুদিন পরে যদি একটু উঁচু নিচে থাকে ওই মাঝে মাঝে দিতে হয়, দিয়ে সুন্দর করে লেভেলটা সমান করিয়ে তারপরে হলো বীজ আমরা রোপণ করি। যেটা বুনন যায় সেটাই বুনাবো, আর যেটা হাতে লাগাতে হয় সেটা আলাদা ঠেমা করিয়ে সুন্দরভাবে সেই ঠেমায় আমরা লাগাই। এই যে ফসলগুলো ফলান এখানে কোনো রকম কীটনাশক ব্যবহার করেন কিনা? কীটনাশক আমি ব্যবহার করি না। আমার স্যাররা ট্রেনিংয়ে আমারে বলে দিয়েছে মেহগনি গাছের ফল ওডিয়া সুন্দর করে বাটিয়ে এডে আমি ব্যবহার করি যদি আমার পোকা টোকা লাগে। আপনার এই ভাসমান পদ্ধতিতে কেউ কি আগাছা হয়? আর আগাছা হলে কি করেন? আগাছা হয় হালকা, যা হয় আমি ডেলি আসি, এবং মাটিতে যেরকম হয় এই জায়গায় বেডের পরে সেরকম হয় না। এই জন্যে আমি নিজে আসে ডেলি আসি বেডের কাছে, এসে 2-1টা হলে আমি ফেলাই দিই। এই শাকসবজিগুলো কোথায় বিক্রি করেন আপনি? বাজারে বিক্রি করি, তারপরে আমাকে সাইডে হাট আছে, হাটে যাই, কাঠি বাজার, কাজলি বাজার, গোপালগঞ্জ। এই শাকসবজিগুলো লাগানোর পর থেকে কতদিন পরে আপনি বিক্রি করতে পারেন? লাল শাক আমি লাগানির 21 দিন পরে আমি বিক্রি করতে পারি। এরপরে আরেকটা ফসল হতে আরেকটা ওইরকম 20-22 দিনের ভিতরে আরেকটা হয়ে যায়। কলমি শাকটা ওই একই টাইম না, খালি টাইমটা লাগে লাউতে। আর ভেন্ডি 1.5 মাসের ভিতরে আমার একটা থেকে একটা ফসল আমার হতে থাকে, এইভাবে আমি লাগাতে থাকি। 1.5 মাসের ভিতরে আমার প্রায় ফসলই ইনশাল্লাহ উঠে যায়, আমি বিক্রি করতে পারি। বটবটিটা বড় সর্বমোট টাইম লাগে 25 দিন।
25 দিন পরে ফুল চলে আসে। তারপরে কলমিটা সেরম, ভেন্ডিটা এরম, তারপরে আপনার মূলো শাকটা ওটাও আপনার 15-20 দিনের ভিতরে ইয়ে যায়, ডাটাটাও তাই। প্রতিটা সবজি আমি এই টাইম মতন এইভাবে লাগাতে আমার 20-25 দিনের ভিতরে আবার 1 মাস গেলেই সর্বমোট আমার সবজি উঠে যায়। এই মুহূর্তে এই বেডগুলোতে কি কি শাকসবজি আছে আপনার? এই জায়গায় আবাদ করি, ভেন্ডি আছে, লাউ আছে, লাল শাক আছে, পুঁই শাক আছে, তারপরে কলমি শাক আছে, তারপর মূলো শাক আছে, তারপরে আপনার এই কুমড়ো আছে, এরকম বিভিন্ন ধরনের সবজি আমার এই জায়গায় আছে। তাতে সর্বমোট দিয়ে আমার প্রায় 20-25 ধরনের সবজি আমি চাষ করি। দাউদ ভাই, আপনি তো অনেক রকমেরই শাকসবজি করছেন, তো কোন সবজিতে আপনার লাভটা বেশি থাকে? আমার লাল শাকেই বেশি লাভ হয়। লাল শাকটা যেহেতু আমি 1 মাসের ভিতরে প্রায় 2 বারই উঠন যায়, যেহেতু 22 দিনের দিন হয়, তাতে আমার 2 মাস পরে না, তার আগে আমি আরেকবারও বিক্রি করতে পারি। আপনার দামের পরিমাণে ভেন্ডিটা বেশি দাম, এই টাইমটায় ভেন্ডি 1 কেজির দাম 70 টাকা 60 টাকা এরকম বিক্রি হয়। বছরের কোন সময়টাতে সবজির বেশি দাম পান আপনি? সবজির চাষটা করি এই পানির টাইমে, এই জন্যে আমি দামটা বেশি পাই, আর এই সবজিটাও ভালো হয়। তারপরে অন্য জায়গা কোথাও তরকারি মেল না, বাজার ঘাটে পাওয়া যায় না, আমার এই সবজিটার জন্যই লাভবান এটি আমি। এক বছরে আপনার এই বেড থেকে সবজি বিক্রি করে মোট কত টাকা লাভ থাকে আপনার? বছরে আমি যে সবজিটা বিক্রি করি তাতে আমার অন্য অন্য জায়গার থেকে যে ইনকামটা আসে, আর এটাই আমার লাখখানিক টাকা আসে, তাতে আমার সংসারটা ভালোভাবেই চলে, তাতে অসুবিধা হয় না, আর অন্য দিক দিয়েও আমি খাটাতে পারি, এই টাকায় আমার ভালোই লাভবান। এই যে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করছেন, এখানে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন কিনা? এই সবজি চাষে আমার কোনো অসুবিধা হয় না, একটু পানি টেনে আসলেই হয়তো একটু এইটি বেডগুলো সরিয়ে যেতে পারে, আমি লোকজন নিয়ে এবং আমি থাইয়ে সুন্দরভাবে কাছাই কাছাই রাখি, তাতে আমার কোনো সমস্যা হয় না। স্থানীয় কৃষি অফিস থেকে আপনাদের যে প্রশিক্ষণ দেয়, এবং এর বাইরেও কি আলাদা করে কোনো রকমের কোনো সহযোগিতা করে কিনা? কৃষি অফিস থেকে স্যাররা আমাকে এসে পরামর্শ দেয়, দেখাই দেয় কীভাবে বেড কীভাবে তৈরি করতে হয়, ফসল কীভাবে লাগাতে হয়, এই ধরনের সহযোগিতা করে, বিভিন্ন ধরনের এই আমাকে কার্যক্রম শিখায়। সব ধরনের সুবিধা স্যারদের থেকে আমরা জানি এবং তারা এসে বলে যায় এবং আমাকে দেখাই যায়। আপনি যেখানে এই আপনার সবজি চাষ প্রক্রিয়াটা করছেন, এই জায়গাটা কি আপনার নাকি এটা কোনো খাল বা কোনো লিজ নেওয়া কোনো কিছু? এটা সরকারি জায়গা। সরকারি জায়গা। সরকারি জায়গা। এখানে কি পানি কি 12 মাস থাকে? 12 মাস থাকে না, অল্প থাকে আর কি, ঠিক আছে। মানে কিন্তু পানিটা তো বর্ষার থাকে দিকে সব পানি সময়। থাকে সবসময়। মানে এটা কি একরকম খাল বলা যায় তো? এটা খাল, এটা খাল। এটা খাল। ভাসমান পদ্ধতিতে যে আপনি সবজি চাষ করছেন, এর পাশাপাশি আপনার কোনো আবাদি জমি আছে কিনা, অন্য কোনো ফসল করেন কিনা আপনি? আমি ওই ধানের আবাদ করি আর এই সবজি। আপনার এই যে এই এক বেডের মানে যে কলমি শাক, এটা কেমন দামে বিক্রি করেন আপনি? এটা ওই এতগুলো মোটা করে এটা একটা 10 টাকা। এমনি এই একটু গড়ে বলেন যে এই এক বেডে আপনার কত টাকা এক লাভ বেডে আসে? মনে করেন 1200 টাকা আসে। ভাই ওই পাশে দেখতে পাচ্ছি আপনার বোধহয় ঢেঁড়সের গাছ বোধহয়। জি, ওই পাশে ঢেঁড়সের গাছ, আর এই পাশে এই কি পাশে আপনার টমেটোর। টমেটোর গাছ না? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আমার ভবিষ্যৎ পরিকল্পনা আগামীতে আমি 100 বেড করব। 100 বেড করে গ্রামের যত লোক আছে সবাইকে আমি সবজি উন্নত মানের বানাইয়ে দিতে পারি, সেই চিন্তা ভাবনা আমার আছে। বাহ, মহৎ উদ্যোগ এবং খুব সুন্দর চিন্তা করেছেন আপনি। আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাচ্ছি আর কি। এই পর্যায়ে আমরা কথা বলবো গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোতালিবের সাথে। মোতালিব ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ইনশাআল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি একটু আমাকে বলেন মোতালিব ভাই, সেটা হলো আপনাদের গোপালগঞ্জের আবহাওয়া এবং ভূপ্রকৃতি অনুযায়ী এখানে কোন ফসলগুলো বেশি ফলে? আসলে এখানে এই অঞ্চলটা হচ্ছে হাওড় এলাকা, তো এখানে অধিকাংশ সময় জলাবদ্ধতা থাকে। সেক্ষেত্রে যখন জলাবদ্ধতা থাকে তখন আপনার আমন মৌসুমে বোনা আমনটা হয়, আবার বোনা আউশও হয়, আর কিছু সংখ্যক আপনার যেখানে একটু উঁচু জায়গা রয়েছে সেখানে আপনার রোপা আমন হয়, আর বোরো সিজনে আপনার অধিকাংশ জায়গায় বোরো আবাদ হয়। আমি যদি সবজির দিকে যাই তাহলে আপনার চিচিঙ্গা, ভেন্ডি থেকে শুরু করে আপনার শীতকালীন যত সবজি আছে এগুলা সবই এখানে হয়। আমরা যতটুকু জানি যে এই অঞ্চল বেশিরভাগটা সময় জলাবদ্ধ থাকে, তো সেই সময় কি ফসলগুলো বেশি ফলে? আসলে যে সময় প্লাবিত থাকে
এলাকাটা সে সময় আপনার কিছু রোপা আমন, আবার আপনার বোনা আমন হয়। এই সময়টায় আসলে জলাবদ্ধতা থাকে, প্লাস আপনি যেটা বলেছেন যে বৃষ্টির সময়ের কথা, তো সে সময় আসলে যে বর্ষাকালীন যে সবজিগুলা এগুলা সবই হয়। গোপালগঞ্জে তো ভাসমান এই চাষ প্রক্রিয়াটা বেশ জনপ্রিয় হয়েছে, তো সেই সম্পর্কে কিছু একটু বলেন আমাদেরকে। ভাসমান সবজি আমরা আসলে বলে থাকি যে শতাংশ প্রতি খরচ হয় 4 থেকে 5,000 টাকা, এবং সেখান থেকে আপনার যেটা উৎপাদন হয় সেটা 6 থেকে 7,000 টাকা বিক্রি করতে পারে কৃষক। এটা থেকে বেশ লাভবান হয়, এই কারণে আসলে এটা জনপ্রিয় হয়ে উঠেছে। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, এই চাষ প্রক্রিয়াটা এই অঞ্চলে ঠিক কোন সময় থেকে শুরু হলো? আসলে ভাসমান সবজি চাষ একটি অতীত প্রক্রিয়া। যে প্রক্রিয়াটা ছিল অতীতে, সেটা আসলে লাভজনক কোনো প্রক্রিয়া ছিল না, যার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা একটা জায়গায় নিয়ে আসছি, যেখান থেকে এখন কৃষকরা অনেক বেশি লাভবান হচ্ছে। এই চাষ প্রক্রিয়া সম্পর্কে আপনারা কৃষি বিভাগ কিভাবে সহযোগিতা করেন তাদের? আসলে ভাসমান সবজি উৎপাদন একটি আদিম প্রক্রিয়া। এটাকে আরও সম্প্রসারিত করার জন্য আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি প্রকল্প হাতে নিয়েছে, যেটি ভাসমান সবজি ও মশলা প্রযুক্তি উৎপাদন সম্প্রসারণ প্রকল্প, যার অর্থায়ন করে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট, পরিবেশ ও বন মন্ত্রণালয়। আমরা কৃষকদের যেভাবে সহযোগিতা করে থাকি, তাদের বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করি কিভাবে তারা ধাপটাকে মানে বাঁধবে, সে ব্যাপারে তাদেরকে পরামর্শ দেওয়া হয়। কি বীজ লাগাবে সে ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, এবং যখন তারা এগুলো করার পর বা এগুলো করার মধ্যে যখন কোনো প্রবলেম ফেস করে, তখন তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে কিভাবে করতে হবে। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, ভাসমান সবজি চাষের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে এবং পুরস্কৃত হয়েছে, আপনি যদি বলতেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেটা FAO ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন থেকে 2015 সালে এটি বিশ্ব ঐতিহ্যের এই পুরস্কারটা পেয়েছেন, এবং এই যে চাষ প্রক্রিয়া, এটি বাংলাদেশের মানুষ অনেক আগে থেকেই শুরু করেছে। আসলে এর দাবিদার তো কৃষকরাই, তাদের কাছেই তো আমরা বাংলাদেশ সরকার কৃতজ্ঞ। আর এটাকে আরও সম্প্রসারিত করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্প গ্রহণ করেছে, তার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। তারা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যাবে। আমরা আশা করি যে আরও বেশি উন্নত হবে এবং জলাবদ্ধ এলাকাটা কোথাও আর অনুপযোগী থাকবে না, সব কিছুই ব্যবহার উপযোগী হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোতালিব ভাই, আমাদের সঙ্গে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইলিশ ধরা বন্ধের সময় খাঁচায় মাছ চাষ হতে পারে জেলেদের বিকল্প কর্মসংস্থান। প্রাকৃতিক দুর্যোগে কৃষি ও মৎস্য খাতের ক্ষতির পরিমাণ নিরূপণ করছে সরকার। ক্যান্সার রোধ করবে দাগি কলা। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাটকা নিধন রোধে খাঁচায় মাছ চাষে সহযোগিতা দিচ্ছে পিরোজপুর মৎস্য বিভাগ। এতে জেলেদের বাড়তি আয়ের পাশাপাশি ইলিশের উৎপাদনও বাড়বে। পিরোজপুরের কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া খাল এবং ভান্ডারিয়ার পূর্ব ধাওয়া, হরিণপালা ও মধ্য ভান্ডারিয়ার জলাভূমিতে সরকারি বেসরকারি উদ্যোগে খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। খাঁচায় পোনা ছাড়ার 4 মাসের মধ্যেই তা বিক্রিযোগ্য হয়। পুকুরে চাষ করা মাছের চেয়ে এগুলোর স্বাদও বেশি। উপজেলা যাই কয়েকদিন ট্রেনিং দিয়ে এরপর ওই খেসার চাষ করা শিক্ষা দিলে এই আমরা এই পদ্ধতি লইলাম। আমরা 10টা খেসায় 5,000 মাছ ছাড়ছি, আশা করি যে বেচার মতন হয়েছে, লাভ হবে। অনেক বেকার যুবক এই খাঁচায় মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছে। এই পদ্ধতিতে মাছ চাষ দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। মৎস্য বিভাগ ইকোফিশ ও মৎস্য চাষ প্রকল্পের আওতায় জেলেদের সহযোগিতা দিচ্ছে। এই পদ্ধতিটা দিন দিন জনপ্রিয় হচ্ছে, আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। জেলেদের যে বিকল্প কর্মসংস্থান হচ্ছে, এর ফলে নদীতে অবৈধ জাটকা মাছ নিধন কমে যাবে। মৎস্য কর্মকর্তারা বলছেন, খাঁচায় মাছ চাষ পদ্ধতি অন্যান্য স্থানে চালু করলে বিকল্প কর্মসংস্থানের সাথে কমবে জাটকা ধরার প্রবণতা, বাড়বে ইলিশের উৎপাদন।
জামালপুরে বন্যার পানি কমতে শুরু করায় নিরূপণ করা সম্ভব হচ্ছে কৃষি ও মৎস্য খাতের ক্ষতি। সামগ্রিক ক্ষতির একটি তালিকা করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারের বন্যায় জামালপুর জেলা সদর সহ বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ৭ উপজেলার ১৯৫০ হেক্টর জমিতে সবজি বাগান, ১৭৬০ হেক্টরের আমন বীজতলা, ১৪০০ হেক্টরের আউশ, ৩৯০০ হেক্টরের পাট ও ৭০ হেক্টর জমির কলা বাগান তলিয়ে যায়। জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন, বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি পরিমাপ করে বিষয়টি সম্পর্কে তথ্য জেলা প্রশাসকের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে। এছাড়াও কুড়িগ্রামের ৯ উপজেলার ১০,৫০ হেক্টর জমির বীজতলা, আমন, পটল, মরিচ সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কলা খাওয়া তো ভালো, কিন্তু কেমন কলা কিনবেন বলুন তো? আপনার উত্তর নিশ্চয়ই দাগহীন টাটকা কলা। তাহলে আজ থেকেই আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে নিন। এবার থেকে বাজারে গিয়ে বেছে বেছে দাগি কলা কিনুন আর রোধ করুন ক্যান্সারের বিস্তার। কলা খাওয়ার অভ্যাস খুবই ভালো, কিন্তু কেমন কলা কিনবেন বলুন তো? আপনার উত্তর নিশ্চয়ই দাগহীন, তরতাজা ও টাটকা কলা। তাহলে আজ থেকে আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলুন। এবার থেকে বাজারে গিয়ে বেছে বেছে দাগি কলা কিনুন, কারণ কলা যত দাগি হবে তার নাকি ততই পুষ্টিগুণ। লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী গবেষণা করে এই তথ্য জানিয়েছেন। তারা জানান, কলার খোসার উপর যে বাদামি ছোপ থাকে তা আসলে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা TNF, যা দেহে কোনো অস্বাভাবিক বৃদ্ধি বা টিউমার রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও কলা অ্যাসিডিটি দূর করে, রক্তচাপ স্বাভাবিক রাখে, রক্ত স্বল্পতা কমিয়ে আপনাকে সুস্থ রাখে। কৃষিতে নতুন নতুন গবেষণা উদ্ভাবন কৃষির উন্নয়নকে আরও বেগবান করুক। সমৃদ্ধ হোক বাংলাদেশের কৃষি। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট ৭/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017786828232 এই নম্বরে। প্রিয় কৃষক ভাইরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি।